ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভূতে মেম সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহজাহান এবং আছে আমাদের আজকের অতিথিরা। আশা করছি আজকের ঘটনাগুলো অনেক জমজমাট হবে, অনেক বেশি ভালো হবে। তো আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhutfm888@gmail.com, যেটার স্পেলিংটা হচ্ছে BHOOTFM888@gmail.com, যেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো। আর তাছাড়া আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আমার এই ভূত এফএমটা কিন্তু অনেকেই দেখছেন। তো একটা কথা সেটা হচ্ছে যে যদি সাবস্ক্রাইব করেন আপনার তো সমস্যা নাই, বাট আমার জন্য একটু ভালো হয়। তো যদি পসিবল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, শুনবো তার ঘটনা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসিম আলী, আমার বাসা বানেশ্বর, রাজশাহী জেলা। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা প্রায় 15 থেকে 20 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। আসলে সেই সময় সেই সময় বিলে ঘাটে প্রচুর পানি বাড়তো আর কি, পানি জমে থাকতো। তো তখন রাত্রে মাছ মারতো, আমার মামারাও মাছ মারতো। তো আমার মামা আর পাশের বাসার এক মামা, ওটাও মামা হয়, দুজনে একসাথে মাছ মারছিল, মাছ একসাথে মারছিল আর কি। তো তারা একদিন ঠিক করলো যে রাত্রে জাল পাতে, ভোরে যা তুলে আর কি, সন্ধ্যার সময় জাল পাতে। তো একদিন ঠিক করলো যে আগে ভাগে একটু উঠবে, ওরা দুজনই আগে ভাগে উঠবে, আগে ভাগে যাবে, যা মাছ একটু বেশি পাওয়ার আশঙ্কা থাকতে পারে তার জন্য আর কি। তো তারা দুজনের মধ্যে আমার মামা আর আরেক ওই যেটা ছিল আর কি সাথে, তো ওকে বললো যে তোমাকে আজকে আমি আগে ভাগে ডাকবো না আর কি। ও বললো যে আমি যদি আগে জায়গা পাই তুমি আমাকে ডাকবা, আর যদি তুমি আগে জায়গা পাও তাহলে আমাকে ডাকবা। তো এই বলে দুজনে শুতে চলে গেছে। তখন শুতে যাওয়ার পরে সব ঘুমে গেছে। তো কি হয়েছে, আমার মামা কিন্তু জায়গা পায় নাই, কিন্তু ওই ভাই ওটাও যে আমার মামা হয় ওটা, তো প্রায় রাত তখন হবে কত, প্রায় একটা কি সোয়া একটা এরকম। হ্যাঁ, তখন এরকম বাজে, তখন আমার ওই মামাটা ঘুমাই আছে। ঠিক তখনই ডাকছে, ওই মামার নামটা হচ্ছে খলিল। হ্যাঁ, তখন বলছে এ খলিল, উঠে তো এতক্ষণ ঘুমানো লাগে, এভাবে ডাকছে, এতক্ষণ ঘুমানো লাগে যেভাবে যায় মাছ সব ধরা পড়লো জোরে জোরে। তখন বলছে বাবা, এত প্রত্যেকদিন আমি যাই গিয়ে আজকে তুমি যাই গিয়েছো, তো চলো। তখন উঠেছে, উঠি দেখে যে আমার মামা অবিকল সেম টু সেম আমার মামা এসে ডাকছে যে মাছ মারতে যেতে হবে, চলো, ভোর হয়ে গেল। মামা মনে করেছে যে যেহেতু কোথা আছেই, আগে ভাগে যাই ডাকবি, তখন গেছে, সাথে যেতে এখন দেখছে যে প্রতিদিন যে সিস্টেমের কথাবার্তা বলে আর কি, সবসময় কথাবার্তা বলছিল, কিন্তু সেই দিন সেই ব্যক্তি যাই রূপসাজছে আর কি, সেইভাবে কথা বলছে না, একটু ব্যতিক্রম লক্ষ্য করছে। তারপর মামা সাহস পেয়েছে যে সাথে লোক এরকম একটু সাহসী লোক ছিল, তো যাচ্ছে সাথে তো ওই যাই রূপসাজছে আজকে জিন ওই ছোট মামা, হ্যাঁ ছোট, আচ্ছা হ্যাঁ, ওই রূপে যাই আছে, ও ধরেন হাঁটি আগে যাচ্ছে, আর যাই হয়েছে বড় মামা ও পিছে আছে। এখন হেঁটে যাচ্ছে, যেতে কোথা একটু খোনা সিস্টেম কোথা আমি শুনছি, খোনা বলতে নাকের ভিতর কথা আর কি, এরকম টাইপের কথা আমি শুনছি যে জিনের কথা নাকি এরকমই হয়, খোনা সিস্টেমের কথা হয়, শোনা কথা। তো খোনা ভাবে বলছে যে আজকে হয়তো বা মাছ বেশি পেতে পারে, জোরে এসো, আগে যেতে হবে, এরকম একটা টান। তখন দেখছে, লক্ষ্য করছে যে যেটি জাল পাতেছে সেটা ছাড়ি পার হয়ে চলে যাচ্ছে। তখন বলছে যে কি ব্যাপার, তুমি জাল এটি পাতা আছে, তুমি না পাতে উঠে চলে যাচ্ছ, কারণ কি? তখন বলছে এসো, এপার দিন নামবো, এপার দিন নামলে ঘোড়া হয়ে যেতে পারে, মাছ পড়া যেতে পারে, ওপার দিন নামবো। তখন মামা নামিছে, দুই মামা নামি, এখন বলছে তুমি নামো, আমি পেশাব ফিরিলি, যাই রূপটা সাজিয়েছে আর কি জিন। ও বলছে তুমি নামো, আমি পেশাবটা ফুরিলি, পানির টাইমলে পেশাব করতে পারবো না। তখন পেশাব তুলেছে, মামা তো কিছু মনে করেনি, যাই বড় মামা। তখন পানিতে নামছে, পানি 1 হাঁটু পানি হবে, বেশি পানি না, গভীরতা খুব কম, 1 হাঁটু পানি। এখন 1 হাঁটুর উপর পানি, যখন গেছে সাথে ঘাড়ের উপর উঠে পানির সাথে খুশি ধরছে, একদম সাথে খুশি ধরে একদম পানি খাওয়াই, পানির মধ্যে ডুবে মেরে ফেলছে। তো
এখন মেরে ফেলছে। তখন আমার মামা মানে যেটি মানে রূপ স্বাস্থ্য তো চিনি, কিন্তু আমার মামা যেটা আসল মামা, ওই মামা বলছে তখন আইসে মানে আসল ভাবে আইসে, এসে ডাকছে যে খলিল, এই খলিল উঠে এত ভোর হয়ে গেল, তুই বললো আমার প্রত্যেকদিন আমার আগে উঠিস, আর আজকে আমাকে এতদিন ডাকলো নি, কি ব্যাপার? তখন যে মামা মারা গেছে আর কি, ও তো মেরে ফেলছে জেনে, তখন ওই মামার মা বলছে যে কি ব্যাপার, তুমি যে ডাকি কবলে গেলে, তোমার এই খলিল তো তোমার সাথে প্রায় 15-20 মিনিট আগে, আধা ঘন্টা আগে উঠে চলে গেছে। তখন আমার মামার মনে একটা সন্দেহ জাগলো, মানে এমনিতে শোনা আছে যে জিনে বলে ডাকতে বলে জিনেরা ডাকিলে জানা কিরকম, তার মামার মনে সন্দেহ রাখলো। সঙ্গে সঙ্গে মামা আরো কিছু লোক 2-4 জন, আমার নানা, এরা সবাই একদম সাথে চলে গেছে জাল যেটা আছে, যা দেখছে যে তখন হালকা জোশ না, মানে আপসা ভোর আপসা দেখছে যে জাল যেটি আছে, জাল থেকে হাত দশেক দূরে 1 হাঁটু পানি, ওই জায়গায় দেখছে যে কিছু ভেসে আছে, মানে ভাষার মতন দেখছে কিছু। তখন যাই দেখছে যে ওই মামা 1 হাঁটু পানির মধ্যে মানে ভাসি মারা হয়েছে, মানে মারা গেছে। তখন যাই দেখেছে মারা গেছে, তখন তুলে আনি, তো আর কোনো ইয়া নাই, মারা গেছে। তো এটাই ছিল আর কি আমার ঘটনা। এমনিতে এই যে পানির কথা যেটা, সেটা হচ্ছে যে পানির গভীরতা খুব কম না, হ্যাঁ, মানে যে পানি তাতে ডুবার কোনো আশঙ্কাই নেই। আর মামা তো সাঁতার জানে, গ্রামে থাকে, সাঁতার সবসময় জানে, আর 1 হাঁটু পানি, বেশি পানি না। মানে তখন মানে সবাই বুঝলো আর কি ঘটনাটা। তারপর আমার আরেক মামা আবার হচ্ছে একটু ফকরিন্তি টাইপের আর কি, তখন ওই মামা সবই বুঝলো আর কি। তখন হাজির করার পরে জিজ্ঞাসা করছিল যে তুই এটা কেন করলি? তখন বলছে যে আমাকে এটা করতে খুব ভালো লাগছে, আমার ইচ্ছা আছে করছে। তখন মামা ওকে মানে যেটা দিয়ে আর কি ইয়া করা লাগে, একটু শাস্তি বা যেটাই বলেন একটু করছিল আর কি। আচ্ছা, এই ছিল আমার ঘটনা আর কি। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ আপনার ঘটনার জন্য। তো আপনারা ঘটনাগুলো শুনলেন। তো এখন আমি আসলে যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আজকে স্পেশাল গেস্ট, তো ওই ভাইকে দেখছেন, তো ভাই কিন্তু আসলে যে ওই যে মানে ফকিরিন্তি টাইপ আমরা যে গ্রাম ট্রামে আর কি বলি, যেটা হ্যাঁ কবিরাজি যেগুলো হাজির টাজির করে, তো ভাই ওর সাথে আর কি রিলেটেড। তো আমি আসলে ভাইয়ের কাছে যাব, শুনবো তার ভাইয়ের প্রথম ঘটনা। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তবে আমি সবার দিকে দৃষ্টি করে সালাম জানাচ্ছি, সালামু আলাইকুম। তবে বিষয় হচ্ছে আমি খুব ছোট, তখন আমি গেছিলাম এক জায়গায়, সেখান থেকে আসার সময় রাস্তার মাঝে দেখছি একটা ব্রিজ। তো ব্রিজের কাছে যখন আসলাম, তখন আমার শরীরে যতগুলো পশম ছিল, সেই পশমগুলো তরতার করে খাড়া হয়ে গেল। আমি ভয়ের দিকে একটু এগিয়ে গেলাম। তো হঠাৎ করে খেয়াল হলো, মুরব্বীরা কিছু কথা বলে, এই কথাটাও সবাইকে স্মরণ রাখা উচিত। তো মুরব্বীরা বলতো সামনে কিছু দেখা হলে সালাম দেওয়াটা উত্তম। তা আমি একটি সালাম দিলাম, সালামু আলাইকুম। তো সালামের উত্তর পাই নাই, তবে আমার শরীরটা আবার শান্ত হয়ে গেল, আগের মতো হয়ে গেল। তারপরে আমি বললাম আমি তো একা যাইতে পারি না, আর শরীর ভালো হলেও আমার পায়ের ধাপগুলো ছোট হয়ে গেল। তে আপনারা যদি আমাকে আমার বাসা পর্যন্ত এগিয়ে দেন, তাহলে হয়তোবা আমি ভয়ের দিক দিয়ে একটু শান্তি পাবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে দেখছি আমার পাও ভালো, সর্বশরীরই ভালো। আমি সামনে আগাইতে থাকলাম। তবে আমি পাছনে ফলো করে দেখছি যে আমার পাছনে একটি লোক আসছে, অনেক উঁচু, সাদা পোশাক তার গায়ে। তো আগের মুরব্বীরাও বলতো যে কিছু দেখলে বা বগলের তহল দিয়ে তাকিয়ে দেখবো, দৃষ্টি করে মনের দিক দিয়ে দেখবি যে কোনো যদি ওই রূপ ধারণের জিনিস হয়ে থাকে বা ভূত পেতনি যদি হয়ে থাকে,
তাহলে তারা সোয়া হাত মাটির উপর থেকে হাঁটিয়ে আসে। তো কথাটা আমার স্মরণ হয়ে গেল। আমি হাঁটতে হাঁটতেই বা বগল তল দিয়ে চেড়ে এইভাবে দেখছি যে সত্যি সোয়া হাত উপর দিয়েই তারা আমার পাশে আসতেছে। তো আমি মনে করলাম যে জায়গা আমার কথাটা শুনছে, তাই আমাকে এগিয়ে দিচ্ছে। আস্তে আস্তে চলে আসলাম। আসার পরে আমি আমার বাসার কাছে এসে বললাম, আমি এখন যাইতে পারবো, বাসা পেয়েছি, আপনারা আপনার স্থানে চলে যান। সত্যি সত্যি তারা আমাকে ভয় না দেখায় আমাকে সুন্দর পরিবেশে আমার বাসায় পৌঁছে দিয়েছে। আমি হাত পা ধুয়ে ঘরে ঘুমাই গেলাম। তারপরে আমাকে আসি বলতেছে, ঘুমের ঘরে আমি দেখছি আমাকে বলতেছে যে কে রে, ভয় করছিস নাকি? কয়ে আপনারা চলে গেলেন। আমি ঘুমের ঘরে বলতেছি আপনারা চলে গেলেন, তারপরেও আমার কাছে আসি জিজ্ঞাসা করছেন কেন, কি আপনারা যান নাই? তো বলে আমরা গেছি, তারপরও আসলাম, ভয় করছিস কিনা? ছোট ছেলে, আমারও তো ভয় পরামরিক থাকে রে। এটা অস্বীকার করতে লাগলো যে আমাকে বোঝাচ্ছে যে তো আমি যাতে ভয় না করি। তো খুব ভালো লাগলো, তাদের সাথে কথা বললাম আমি স্বপ্নের মাধ্যমে। তারপরে আমি মনে করলাম যে আসলে স্বপ্নেই দেখছি না বাস্তবেই দেখছি। আমি হঠাৎ করে জেগে গেলাম। জেগে দেখছি যে আমার খাটের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, বিশাল বড়। এদিকে তীরের মানে চাতালের দিকে ঠেকে আছে, এদিকে মাটিতে চনা। আমি বললাম যে আপনি আমার ঘরে ঢুকছেন, আমার কি আপনারে ভালো লাগছে? তো বললো হয়, তোর ভালো লাগছে, তুই আসলে সম্মানী ব্যক্তি হবি একদিন, আর তোর মনটা খুব উজাড়, তাই তোর বাড়িতে আমরা আবার আসছি। তে আমি বললাম ধন্যবাদ বললাম। ওরা আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওদের হাসিটা কেমন লাগে। আমরা তো কেউ দেখি নাই জিনের হাসি কেমন। তে ও এই কথা, আমার এই কথা বলাতে ও হাসি ফেলেছে। তে ওদের হাসিটা আমি দেখলাম। এখন যদি আপনাদের ওদের হাসিটাকে দেখাই তা আপনারাও তো হাসবেন। তো যাই হোক, এতটুকু আমি হ্যাঁ তো এতটুকুই গোপন রাখলাম আপনাদের মাঝে। আমি হাসিটা আজকে দেখাবো না। হ্যাঁ সেটা দেখতেই চাই না, কারণ আমার ভয় লাগছে। হ্যাঁ, হাসিটা আপনাদের দেখাবো না, হয়তো আপনারা ভয় করতে পারেন। ঠিক আছে, এটা গোপন থাকলো। আপনাদের সামনে যদি আবার আসি তো এই হাসিটুকু দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আর আমি আপনার কাছে একটা কথা বলি, যদি এরপরে কোনো জায়গায় গেতে যে মানে এই সমস্যার যদি চিকিৎসা দিতে যান আর কি, হাসিটাটা মানে 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 হাজির টাজির টাইপের, তাহলে অবশ্যই একটু আমাকে জানাবেন। আমি যাই, আর আমার রজব জ্যাক যে একজন যাবে, যার কি একটু ভিডিও করতে চাই করি, আমি একটু ওই আমার মানে ভিউয়ার্স যারা আছে তারা একটু দেখে যেতে চাই। ধন্যবাদ আপনার ঘটনার জন্য ভাই। আমি এখন একটা ইমেল পড়বো, তারপরে আমি আবারও চলে যাবো প্রথম অতিথির কাছে, শুনবো তার দ্বিতীয় ঘটনা। তো এটা আসলে উনি ইমেল করতে পারেননি, তিনি আমাকে মেসেঞ্জার আর কি লিখে পাঠিয়েছে। তো আমি হচ্ছে আমার ওই ল্যাপটপে দেখতে চোখেরও প্রবলেম হয় এই আলোতে থেকে তো আমি আর কি ওইটা একটু প্রিন্ট করে আনছি। তো তিনি যেভাবে লিখেছে সেভাবে আর কি আমি ইমেল মানে মেসেঞ্জারে যেই ঘটনাটা দিয়েছে সেটা পড়ার চেষ্টা করছি। শান্তর ঘটনা আর কি। প্রথমে আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আমানুর ইসলাম শান্ত, আমার বাসা রাজশাহী, বাট আমি আর্মিতে জব করি বলে থাকি আর্মি ক্যান্টনমেন্টে। সে বলে তিনি ক্যান্টনমেন্টের নামটা দিয়েছেন, আমি এখানেও সঙ্গত কারণে এই নামটা বলবো না। তো যাই হোক, আমার কথা বলা এখন সরাসরি ঘটনায় চলে যায়। আমি যে ঘটনা বলছি এটা আর্মি ক্যান্টনমেন্টের ঘটনা। আমার প্রায় প্রতিদিন রাতে ডিউটি করতে হয়, কোনো দিন রাত 1টায়, কোনো দিন রাত 2টায়, আবার কোনো দিন রাত 3টায়। আমি একা একা ডিউটিতে যাই। আমার এত ভয় লাগতো না, নিজের অনেক সাহস আছে বলেই মনে বিশ্বাস নিয়ে চলে যাই। 20 জানুয়ারি 2019 সাল। ওই রাতে আমার সাথে একটা ভয়াবহ ঘটনা ঘটে।
সেই রাতে কথা মনে পড়লে আমার শরীর থেকে ঘাম বের হয়ে যায়। 20 জানুয়ারি সেই দিন আমি রাত 1:40 ডিউটিতে যাচ্ছি। আমার ডিউটি ছিল 2টায়। আমার ডিউটি ছিল একটা রাজার দিঘিতে। ডিউটিতে যাওয়ার জন্য বাহির হয়েছি রুম থেকে, 5 মিনিট হাঁটলাম। হাঁটার পর থেকে জঙ্গল আর জঙ্গল আর কি, একটা জঙ্গল পের হতে হয় আমাকে, আর অনেক বড় বড় গাছ। ক্যান্টনমেন্টে আপনারা অনেকেই জানেন যে ক্যান্টনমেন্টে বড় গাছপালা থাকে। তো আমি যখন হাঁটছি হঠাৎ তখন মনে হচ্ছে পেছনে এত জোরে সাউন্ড হচ্ছে যেন গাছগুলো ভেঙে পড়ছে সব। আমার মনে হলো এত রাতে কেউ এইখানে থাকার কথা না, কেন এমন হচ্ছে? আর বারবার এমন সাউন্ড হচ্ছে কেন জানি মনে হলো যে কে এমন করছে আমি দেখব। আবার মনে হচ্ছে যে আমি ডিউটিতে যাচ্ছি, ডিউটিতেই যাই, নয়তো আবার লেট হয়ে যাবে। যাই হোক, আমি তখনও কিন্তু হাঁটছি, পেছনে দেখি নাই। মনে মনে করছি যে পেছনে দেখব। হঠাৎ সামনে দেখি একটা বয়স্ক লোক। আমি থমকে দাঁড়াই, আমার হাত পা কাঁপতে লাগে। আমাকে বলে, তুমি কোথায় যাবে? আমি তার কথার কোনো অ্যান্সার দিতে পারছি না। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনলাম না। সে বলে, আমি এই গাছগুলো পাহারা দেই আর এইখানের ডিউটিম্যান। আমি বললাম, এর আগে তো কখনো আপনাকে এইখানে দেখিনি। সে বলে, আমি অনেক আগে থেকে এইখানে ডিউটি করি। আমি ভাবলাম যে আমি তো আগে অনেকবার এই পাশ দিয়ে গেছি, বাট কাউকে দেখি নাই। তখন কিন্তু পেছনে যেই সাউন্ড হচ্ছিল সব সাইলেন্ট হয়ে গেছে। তখন উনি বলে, তুমি কোথায় যাবে? আমি বললাম, আমাদের আর্মিরা দিঘিতে ডিউটি করে, একটু সামনে, ওইখানেই যাব। তখনই আমার সামনে আমি যেইখানে ডিউটি যাব আর যাকে চেঞ্জ করে আমি ডিউটিতে ঢুকবো, সেই ডিউটিম্যান আমাকে বলছে, ওই তুমি এত লেট করে আসছো কেন? তুমি না আসা দেখে তোমাকে আমি দেখতে আসছি। আমি বললাম, কেন? এখনো তো ডিউটির সময় হয়নি। তখন ও বলে যে, দেখো তো কয়টা বাজে। আমি ঘড়ির দিতে তাকাই, দেখি 3:20 বেজে গেছে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? আর একটা বিষয়, আমার সাথে যে বয়স্ক মানুষটা ছিল সে হঠাৎই হারাই গেছে যখন আমার ডিউটিম্যান আসছে। আমি আমার ডিউটিম্যানকে আর যাইতে দিলাম না, বললাম, আজকে তুমি যাইও না, আমার খুব সমস্যা হচ্ছে। পরে সে বলল, কি হয়েছে? আমি বললাম, সব বলবো, এখন আমি পানি খাইতে চাই। ও আমাকে খুব তাড়াতাড়ি পানি দিল। একটু পরে ফজরের আজান হলো, সকাল হলো। পরে ওই ডিউটিম্যান, আমি রুমে গেলাম, সব কথা আমি সবাইকে খুলে বললাম। সবাই বলে, অনেক দিন আগে এমন একটা সৈনিক ছিল, ডিউটিতে যাওয়ার সময় ওই গাছে গলায় দড়ি দিয়েছিল। আমাকে হয়তো ও একটু ভয় দেখাইছে, এর আগেও নাকি অনেক মানুষের সাথে এমন হয়েছে, বাট কারো কোনো ক্ষতি করে নাই। আমার পরের দিন খুব জ্বর আসলো, পরে আমি হসপিটালে ভর্তি হই। তারপর থেকে আমি ওই দিকে আর ডিউটিতে যাই না, গেলেও 2 জন একসাথে যাই। এই ছিল আমার একটা ঘটনা। যাই হোক, আমার আরও ঘটনা আছে, পরে সময় পেলে বলবো। আমার জন্য সবাই দোয়া করবেন, এই বলে আজকে আমি আমার ঘটনা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনি যে ভূত ফেমের জন্য উপর ভালোবাসার জায়গা থেকে যে ঘটনা পাঠিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারাও এইভাবে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। তো আপনারা অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। তো আমি ফিরে আসছি একটা ইন্টার পর, তারপরে আমি যাব আমাদের প্রথম অতিথির কাছে। ওয়েলকাম ব্যাক ভূত এফএমে। তো এখন আমি আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আমার প্রথম অতিথির কাছে, শুনবো তার দ্বিতীয় ঘটনা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসিম আলী। এই ঘটনাটা আসলে হচ্ছে যে এটা বেশি দিনকার ঘটনা না, এটা হচ্ছে মাস 6 থেকে 4 মাস আগের ঘটনা। এটা হচ্ছে মসজিদের ইমামের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি, শেয়ার করছে এর জন্য আর কি বলা। তো হচ্ছে ওর বাসা হচ্ছে যেখানে ইমামতি করে মসজিদে, ওখান থেকে ওর বাসা হচ্ছে প্রায় 3 কিলো ভিতরে, মানে দূরে আর কি ওর বাসা। ওখান থেকে এসে নামাজ পড়ায়। তো প্রতিদিনকার মতনই ও নামাজ পড়ায় যাচ্ছিল।
নামাজ পড়ে যেতে যেতে, এশার নামাজ পড়ে যেতে যেতে প্রায় প্রতিদিন যে সময় হয় তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা একটু লেট হয়ে গেছে। আর ওর বাসা যেখানে, তার থেকে ওই 5 মিনিট, তার থেকে 5 মিনিট নিচে, মানে 5 মিনিট দূরে অনেক বাঁশের ঝাড়ের ভিতর দিয়ে মানে 5 মিনিট সাইকেল চালায় পার হলে ওর বাসা, মানে 5 মিনিটের একটা বাঁশের ঝাড় আছে আর কি। আচ্ছা তো সেই জায়গাতে দিনে যেতে ভয় লাগে। আচ্ছা আর ভাবছেন, আর চিন্তাই করেন যে সেই রাত ধরেন অনেক, আচ্ছা মানে দিনে যেতে মানুষ ভয় পায়। মানে শোনা যায় যে ওখানে পাঠার মতন রূপ ধরে, অনেক সময় পাঠা দেখা যায়, অনেক সময় গরুর বাছুর দেখা যায়, অনেক সময় কান্দার আওয়াজ আসে রাত্রে, এরকম নানা ধরনের ঘটনা আছে আর কি। তো সে ইমাম যেহেতু মানুষ অনেক কিছুই জানে, তো সে সাহস করে যাচ্ছে আর কি। তখন সে প্রথমেই ঝাড়ের প্রথমেই ঢুকে প্রথমেই সবাইকে প্রথমেই সালাম দিল যে আসসালামু আলাইকুম, আপনারা যারা আছেন সবাই আমার সালাম নেবেন এবং আমাকে দয়া করে আমাকে এই পথটুক পার করে দিবেন, আমি একলা যেতে ভয় পাচ্ছি। তখন এই কথা বলে তখন ও বিসমিল্লাহ বলে ঢুকে গেল। তো যাচ্ছে, যেতে যেতে আমি বলছি কিন্তু যে 5 মিনিট আগে সাইকেল চালানো লাগবে, কিন্তু 5 মিনিট সাইকেল চালানো মানে অনেকখানি রাস্তা কিন্তু। হ্যাঁ, তো যাচ্ছে যেতে যেতে মাঝখানে মানে মিডিল পর্যায়ে এসে দেখে যে সে সাইকেল থামাই দিছে। আচ্ছা আর হচ্ছে সামনে দেখে যে মাটি তলে চারা, হ্যাঁ তলে প্রায় 1 হাতের মতন চারা, 1 হাতের চারা গোল, মানে ফুটবল যেমন একটা সিস্টেম হয় না, গোল আকৃতির একটা সাদা কাপড়, হ্যাঁ সাদা কাপড় সহ উপরে ভাসছে। মানে মনে হচ্ছে যে উড়ে যাচ্ছে আবার নিচে পড়ছে, উড়ে যাচ্ছে আবার নিচে পড়ছে, এরকম একটা জিনিস দেখছে। তখনও প্রায় অনেক দূর থেকে বেল দিচ্ছে, বেল দিতে বেলটা ভেঙে গেছে সাইকেলের। বেল দিতে যাচ্ছে, তা হটে না। তখন দেখে যে মানে 10 হাত দূরে এসে ব্রেক থামাই দিছে। তখন ওই ইমামটা বলছে যে আল্লাহর হস্তে মানে প্রথমে আগে সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলছে যে আপনারা যাই হন, আমার বাসা এখানে, আমি প্রতিদিন নামাজ পড়াই, তো আমাকে যাওয়া লাগে, যদি আপনারা আমাকে একটু সুযোগ করে দিতেন তাহলে আমার খুব সুবিধা হতো, আমার কোনো ক্ষতি আপনারা করেন না। এইভাবে দোয়া দরুদ পড়ছে ইমাম মানুষ, দোয়া দরুদ পড়ছে, তারপর শোনে না, হেঁটে না, এরকম করার পরও হেঁটছে না। যেদিকে মানে একটু ফাঁকা আছে, যে মনে করছে হয়তো যেতে দিবে, এদিকে যেতে লাগছে, ওখান থেকে মিলাই যায়, সামনে যাবার দেখছে যে আবার মানে যত যে বাধা সৃষ্টি করছে। তখন ওই ইমামটা গেছে খেপে, সঙ্গে ও কিছু দূর যার পারে, মানে ইমামেদেরকে দেখে কিন্তু এমনিতে জিনেরা ভয় পায়, অনেক দোয়া দরুদ পারে আর কি। তখন সে সঙ্গে আয়াতুল কুরসি বলেন যত এগুলা পড়তে ও খেপে গেছে। ইমাম খেপে যা বলছে যে ফেজলাম হচ্ছে আমার সাথে, হ্যাঁ কেমন সাহস, রাস্তা ছাড়ি আমার সাথে এসো লড়তে, দেখি কেমন পারো। হ্যাঁ, অতএব আমার সাথে বেশি লড়তে না আসি, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমার বাড়ি এটি, আর আমার সাথে লড়তে আসো না। হয়তো বা কিছু জানে বলে এরকম একটা সাহসের থেকে দেখাইছে। তখন সে দেখলো যে হাওয়া, মানে যে ওই সাদা ইয়াটা আর কি, মানে ও কিন্তু দেখেনি, কারো মুখ বলেন কারো চেহারা বলেন কিছু দেখে নাই, কিন্তু দেখছে যে মানে একটা গোলাকৃতির জিনিস, মনে হচ্ছে উপরে উঠে যাচ্ছে আবার নিচে নামছে, এরকম একটা ভাসমান অবস্থাতে আছে। তো এটা দেখার পরে সে বলছে যে, ও বলার পরে তখন সে দেখে যে ওই জিনিসটা তার বাম সাইড দিক দিয়ে এই বাঁশের ঝাড়ের ভিতর ঢুকে যাচ্ছে, বাম সাইড দিক দিয়ে অটোমেটিকলি ঢুকে যাচ্ছে। তখন সে পার হয়ে চলে গেল, যা রাত্রে ঘুমানোর পরে প্রচন্ড জ্বর আসছে, প্রচন্ড জ্বর। তো সে বিবাহিত, প্রচন্ড জ্বর, তার 2টা সন্তান আছে, 2টাই ছেলে। তো বিবাহিত, সে প্রচন্ড জ্বর আসছে, কাউকে রাত্রে কিছু বলে নাই, প্রচন্ড জ্বর আসছে। তখন সবাই চিন্তা করছে যে আপনি ভালো মানুষ গেলেন, কোনো অসুখ টসুখ ছিল না, আপনার জ্বর আসলো কিসের জন্য, আমি ডাক্তার ডাকি। বলছে যে না কোনো সমস্যা নাই, আমার কিছু হয়নি, এমনিতেই ঠান্ডা লাগছে, এরকম একটা অজুহাত দিছে। তারপরে ওই জ্বর দেখে বেড়েই যাচ্ছে। সকাল হয়েছে, সকালেও কোনো জ্বর যাচ্ছে না। তখন আসছে, ওই ডাক্তারকে ডাকার পরে ওষুধ খাওয়ার পরেও সারে নাই। তখন ইমামের ছেলে যা জিজ্ঞাসা করছে যে আব্বা কি হয়েছে আপনি বলেন সম্পূর্ণ ঘটনাটা, আপনার কি হয়েছে, আপনি তো এমনি এরকম, আপনার তো সাধারণত জ্বর হয় না, তারপরে হয়েছে যাচ্ছে না, কারণ ঘটনা কি? তখন সে সব কিছু খুলে বলে। তখন বলে যে আপনি
ঘটিছে এরকম ঘটনা আপনি এখন বলছেন কি আমারে? তখন সঙ্গে সঙ্গে আরেক মানে যতই ইমাম হোক তারপরে তো একটু ভয় থাকে, তখন একটু কবিরাজি বলেন আর ফকরিন্তি বলেন ওদের কাছে গেছে, যার পথে জিজ্ঞাসা করছে যে এরকম এরকম ঘটনা বলছে, বলার পরে বলছে যে আসলে ইমাম সাহেব এভাবে বলছে, আসলে ইমাম সাহেব আপনি যতই জানেন আপনাদের ওদের কাছে আপনার ফাপড় নেওয়ার প্রয়োজন ছিল না। ফাপড় বলতে আপনি যে ধমকটা দিয়েছেন সেটা দিয়ে আপনার উচিত ছিল না। আপনাকে তখন তৎক্ষণাৎ কিছু করেনি এই জন্যই যে আপনি ইমাম মানুষ, আপনাকে সম্মান করছে, আর হচ্ছে ওরা একটু ভালো, আমি ওদের সাথে কথা বলছি ওরা একটু ভালো, আর আপনি ইমাম মানুষের জন্য আপনাকে কিছু করে নাই, কিন্তু আপনাকে যদি মনে করতো ওখানে আপনাকে মেরে ফেলতে পারতো আরামসে। তো ইমাম বলছে তো এখন কি করা যায় একটু বলেন। তো বললো যে এটা কোনো সমস্যা নাই, আপনাকে ওরা কিছু করবে না। তখন হাজির টাজির যেটা করা, হাজির টাজির করার পরে বলছে যে না আমরা ওরা কিছু করবো না, এমনিতেই ইমাম হয়েছে ঠিক আছে, কিন্তু যেন কাউকে কিছু না করে বা ফাপড় যেন না লাই, আর আমাদের ওখানে এসেছেন প্রত্যেক দিন সালাম দিয়ে ঢুকে এরকম একটা কিছু বলছে। তো বলছে না আমি ওকে কিছু করবো না, ও ইমাম মানুষ, আমি ওকে খুব পছন্দ করি, সম্মানিত ব্যক্তি। তো তারপরে জ্বর থাকার পরে ওই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পরে জ্বর থেমে গেছে। তারপর থেকে ও যখনই যায় রাত করে আর বাসায় যায় না, আর যদিও রাত হয় তাহলে সঙ্গে একজনকে নিয়ে যায়। তো এই ঘটনা ছিল আমার। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এখন আমরা চলে যাব দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার দ্বিতীয় ঘটনা। আর আপনি বলছিলেন যে আপনার একটু যাওয়া লাগবে, তো ঠিক আছে আপনাকে আর আমি রাত করাবো না, এমনিতে অনেক রাত হয়ে গেছে, তো আপনি যান। আপনাকে কষ্ট করে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আমরা হয়তো বা দেখা হবে অন্যদিন, তো আপনি যেতে পারেন। তো আমাদের কাছে আছে আমাদের মানে দ্বিতীয় অতিথি আছে, শুনবো তার কাছে আরও অনেকগুলো ঘটনা আছে, তো আমি আর কি শুনবো ভাইয়ের দ্বিতীয় ঘটনা। ধন্যবাদ আমাকে আবার স্মরণ করার জন্যে। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে জিন ইনসান আসলে এই দুইটা জিনিস নিয়েই কিন্তু আল্লাহ তাআলা এদেরই বিচার করবে, কিন্তু তো সবাই বাস করবে, এদের ভিতরে কেউ ভালো কেউ খারাপ। তো খারাপ যারা আছে তারা খারাপের শাস্তি পাবে, যারা ভালো ভালোর স্থানে জায়গা পাবে। তো এগুলো আমরা শুনছি, হাদিস কোরআনে দেখছি। তো সে সুবাদে কিন্তু আমরা খোলামেলায় বেড়াইতে চাই, কিন্তু তাদের ভিতরে কিছু খারাপ জিন ভূতের মধ্যে খারাপ থাকাতে আমরা কিন্তু খোলামেলাভাবে বেড়াইতে পারি না, তাদেরকে একটু ভয়ে ভয়েই থাকি আমরা। তো তারপরও আমি একদিন আমরা কৃষি কাজ করি এবং আমি টুকিটাকি কবিরাজও করি, ঝাড়া ফুঁ গাছগাছরা মানুষের তুলে দিই, তবে মানুষ অনেক শান্তি পায় এবং ভালো হয়, তারা দোয়া করে আমার জন্যে, আমিও ওদের জন্য দোয়া করি তারা সুস্থভাবে বেঁচে থাক। তো আমি আমাদের এলাকায় একটা জায়গা আছে শ্মশান বলি, এবং সেখানে মানুষ দিনে যেতেও ভয় করে। সেখানে সোনাতলা বলি জায়গা, শেওড়া গাছ আছে, শেওড়াতলা বলে, এবং এলাকার লোকজনও জানে, সেখানে যাইতেও ভয় করে। সে গাছের পাতা যদি কেউ ছিঁড়ে কোনো ছাগলকে খাওয়ায়, ছাগলও মারা যায় আর ওই লোকটাও মরতে যায়। তো যাই হোক, আমাদের মতো কবিরাজেরা ঝাড়া ফুঁ দিলে হয়তো বা তারা ভালো হয়ে যায়। তো আমি 1 তারিখে খুব সাহস নিয়ে আমাদের একটা ক্ষেত আছে, তো খেতে গেলাম। রাত্রে চোর চাপটাতে ক্ষেতের ফসল চুরি করে, তা আমি রাত্রে গেলাম, রাত্রি 10টা থেকে 10:30টার ভিতরে আমি খেতে যাচ্ছি। ইতিমধ্যেই আমি মাঝখানে চলে গেছি, কিন্তু সোনাতলার তল দিয়ে যাচ্ছি, ওই পাশের দিয়ে রাস্তা। তো আমি খানিক দূরে সোনাতলা পার হয়ে গেছি, তারপরে দেখছি বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছিল, দিনের বেলা বৃষ্টি হয়েছে। তো আমি স্যান্ডেলটা হাতে করে নিয়ে, আর আমার হাতে একটা অস্ত্র আছে, ওইভাবে আমি গেছি খেতে। যাতে লাগি দেখছি যে সামনে কাদারপুরে একটা মুরব্বী লোক বসে আছে, সাদা কাপড়
গায়ে জড়ি নিয়ে। তে ভয় ভয় লাগছে যে কি করে আমি এই রাস্তাটুকু পার হই। তা আমি ধারণা করলাম যে কিছু লোক আছে বুদ্ধিধারীও, যে সামনে যদি এইভাবে বসে থাকি আর ওইদিকে দুইজন যায় যদি চুরি করে, তাহলে গিরজ বোধে ভয় আর আসবে না। এরকম একটা মানুষ মনে করে আমি সাহস জোগাইছি। আচ্ছা ঠিক আছে। আমি কাছে চলে গেছিলাম মানুষ বলে, যে কাছে যাওয়ার পরে দেখছি যে তার সাদা কাপড়ের উপরে 7টা জট মাথা, প্রায় 1-1.5 হাত করে লম্বা, গায়ের প্রতি ফেলে রাখছে। আমি বাস্তব ঘটনা বলতেছি, এটা আমার বাস্তব ঘটনা। তো আমি সেখানে সাহস নিয়ে চিন্তা করলাম যে দেখি আর জট কয়টা। তা আমি জট একটা একটা করে গুনলাম, মানে কাছে না একদম একটু দূরে হ্যাঁ একটু দূরে। তো এইভাবে আমি লোক দিয়ে গুনলাম, মেলে দেওয়া আছে, পিঠের উপর দিয়ে নেমে আছে। আমি গুনলাম, গুনার পরে 7টা জট পেলাম মাথাতে। আর সে মাথা সব সময় এইভাবে মাথাটা নাড়াচ্ছে, হ্যাঁ নাড়াচ্ছে। এখন তার অভ্যাসই হোক বা তার কোনো কিছু হোক, ধ্যানেই হোক। তখন আমি মনে করলাম যে না, আসলে মানুষ না, এটা জিন জাতীয় জিনিস হবে বা কোনো দরবেশ, জিনের মধ্যে কোনো দরবেশ হবে। যাকে আমি তাৎক্ষণিক সালাম দিলাম, যখন বুঝতে পারলাম তখন সালাম দিলাম, সালামু আলাইকুম। সালামের উত্তর আমি পাই নাই, তবে মাথা সামনের দিকে একটু নাড়ালো, তাতে আমি বুঝতে পারলাম যে সালাম নিয়েছে। তো যাই হোক, আমি একটা চিন্তা করলাম, আমি এখন পিছনে কি করে ফিরে যাই। আমার জমির যাওয়ার হলো না, আমার পাছনে আমি তাকাই, কিন্তু আমার সাথে ছিল আমার এক মামাতো ভাই। ও কিন্তু আমার চাইতে 10 হাত দূরে দাঁড়া থেকে আমার এই কীর্তিকলাপগুলো দেখছে, কিন্তু ওদিকে যে ওর জবাব বন্ধ হয়ে গেছে আমি আর জানি না। ওই দূর থেকে ওই দেখে জ্যোৎস্না রাত। তো যাই হোক, আমি তখন আস্তে 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 বললে ওই পার দিয়ে জমিতে যাব। আমি ওই ভূতে ফাঁকি দিচ্ছি, অন্য রাস্তা দিয়ে যাবেন আর কি। ভূতে ফাঁকি দিচ্ছি যে আমি ওই রাস্তা দিয়ে ঘুরে জমিতে যাব, তুমি এটি ভাগ্যা করে বসে থাকো। এরকম কিছু আমি বললাম। আমি পাশে হেঁটে যাই, ওরে বললাম যে এই ঘটনা। তখন ও আর হাঁটতে পারে না, সামনের দিকে যায় না, পাছন দিকে যায় না, তখন বলতেও পারে না। তখন ওর এক হাত আমি, বাঁ হাত আমি বগলের তলে নিলাম, ঠাসি লিয়ে ওরে ছিঁড়ায় নিয়ে আমি খানিক দূরে চলে এলাম। খানিক দূরে যখন আসলাম তখন দেখছি যে ও আবার আমার সামনে দাঁড়িয়ে আছে বিশাল আকারে। তখন আমার বসে থাকা ওই সাদা পোশাক পরে, তখন আমার ভয় হয়ে গেল, বিশাল ভয়। আমি কি করি এখন? ও তো মা কথা বন্ধ হয়ে গেছে। আমি ওকে নিয়ে খানিক দূরে আবার এগিয়ে গেলাম সাহস নিয়ে। খানিক দূরে যাওয়ার পরে গাছের এক ছায়ায়, আম গাছের একটা ছায়ায় আমি দাঁড়িয়ে গেছি, যে ছায়ায় থাকলে বোধহয় আমাকে দেখতে পাবে না। তে আমারে চোখ আর ওরে চোখ, কিন্তু ও ছায়ার দিকেই আগিয়ে আসতে। তখন আমি, এই কোরআনে আছে যে কোরআনের কোনো আয়াত, কোনো সূরা যদি পাঠ করা হয় তে শরীরটা পাতলা হয়, তারা অনেক দূরে থাকে। তে আমি যাই হোক সূরা পাঠ করলাম, তা আমার শরীরটা পাতলা হয়ে গেল। কিন্তু আমি বোকা সেজে গেলাম, এইদিকে জিন খাড়ায় রয়েছে, পাছন দিকে আমার মামাতো ভাই বেহুশ হয়ে আছে। আমি কোন দিকে যাই আপনারা বলুন? আমি নিজেকে প্রশ্ন করে আমি কুল কিনারা পাচ্ছি না। তারপরে আমি একটা চিন্তা করলাম যে ওই দিকে ফলো না করে আমি ভয় না করি, ওরে বাঁচাই। তারপর ওরে টাইনি নিয়ে আসলাম বাড়িতে। অনেক লোকজন জুটে গেল, রাতেই জুটে গেল। তখন কিছু গণ্যমান্য ব্যক্তিও গেল সেখানে। তো বলে তোমরা কি কই গেছিলে? কই অমুক জায়গায় গেছিলাম। ভয় করছো? তা আমি ভয় করি না, এই ভয় করছে। তারপরে আমাদের গ্রামের একটা মেয়ে ছিল, সে ও হাজির করতে পারে।
জিনেরে হাজির করতে পারে। তো ওরে ডেকে নিয়ে আসি, ওই রাত্রেই হাজির করালো। তো হাজির হয়ে বলছে যে এই সাহস নিয়ে ক্ষেত পোয়াত দিতে গেছো, এইভাবে বলতেছে। তো এই যে তোর সাথে যে গেছিল, ও তো আমার 7টা জটো গুনলো, ও তো ভয় করেনি, ওর সাহস আছে। আর তুই আজ পড়ে গেছিস, জায়গায় ঝাড়া ফুঁতে অনেক কিছু বললো, ও ভয় করছে। আমি কিন্তু ভয় করিনি, তবে আমি দুর্বল হয়ে গেছিলাম মনের দিক থেকে। আমি হ্যাঁ, ওদের বুঝতে দিইনি, কিন্তু আমি দুর্বল হয়ে গেছি ভিতরের দিকে। যাই হোক, আমার হালকা পাতলা জ্বর হয়েছিল, তবে আমি কবিরাজের কাছে যাই, ঝাড়া টাড়া দিয়ে সেটা আমি ভালো হয়ে গেছি। পরে ওরে কিছু না হলেও 1 সপ্তাহ আমার মামাতো ভাই পড়েছিল। এই ছিল আমার এই ঘটনা। তবে আপনারা এরম কোনো ফকিরের বা ওই যে ভূতের যদি খবরে পড়েন, তো একটু সাহস জোড়ায়েন, সাহসটা কিছু নিয়েন, তাছাড়া তো ওখানেই মারা যাবেন। কোথায় পাবো আপনারে? যাই হোক, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনার ঘটনার জন্য। তো ঘটনাগুলো আসলে অনেক, মানে এই ঘটনাটা আমার কাছে খুবই বেশি ইন্টারেস্টিং লাগছে। তো আমরা আর কি তার আরেকটা শেষ ঘটনা শুনবো জাস্ট, আর যেহেতু অনেক হয়ে গেছে। তো আমি এখন ভাইয়ের মানে 3য় ঘটনা আর আজকের শেষ ঘটনাটা ভাইয়ের কাছে শুনবো। তো ভাই মাছ মারার আবারও অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন, আমি আবারও সালাম জানাই। সালামু আলাইকুম। ঘটনা একদম। তো আমি বলতে চাই যে আমি এক সময় টিউবওয়েলে গোসল করতাম না, আচ্ছা আমি পুকুরে গোসল করতাম। আচ্ছা। তো আমার একটা অভ্যাস ছিল যে আমার কেউ বলতো যে তোমার নাম কি, তা আমি বলতাম হাস্যকর হিসাবেই, প্রথমত নামটা বলতাম যে আমার নাম মোহাম্মদ মফিজউদ্দিন, ওরূপে মাসাড়ু। আচ্ছা। এই জন্য এই কথাটা বলতো মানুষ। কি জন্য বলতো আপনারা, আমি বলতেছি, আপনারা শোনেন। সেটা হচ্ছে, আমি যখন কারো পুকুরে গোসল করতে যাই, আমি ডুব মেরে মাছ ধরতাম। আচ্ছা। আমার আব্বা বলতো যে বাবা, তুমি তো পুকুর থেকে মাছ নিয়ে আসো, বিলের মাছ কিছু খাওয়াবেন। জাল নিয়ে মাঠে গেলাম, বিলে গেলাম। হালকা হালকা বৃষ্টি হয়, স্রোত নামে, ধীরে ধীরে চোত নামে। কখন গেছেন? সেটা আষাঢ়ের দিনে এবং দিনের বেলা, মানে সন্ধ্যার দিকে। দিনে পানি হয়েছে, সুত নামতেছে সন্ধ্যার দিকে। আচ্ছা। আর শুনেছি মুরব্বীরা বলতো যে সন্ধ্যার দিনে যদি পানি হয়, সন্ধ্যার দিকে মাছ উঠে। তে আমি জালটা নিয়ে যাই, আমাদের এলাকায় একটা ফকিরতলা বলে জায়গা আছে, সে জায়গাটার নাম আরেকটাও আছে, সেটা বলে পানি গোড়া। আচ্ছা। হালকা পানি হলেই সেমেন্দি পানি গড়ে, তাই এলাকার লোকজন নাম থুছে পানি গোড়া। আচ্ছা। তে ওই জায়গাটাতে আমি জালটা পেতেছি। সকালবেলা জাল তুলতে ভোরে আজান দিছে, তখন আমি গেছি যে আমার জাল মানুষে নিয়ে যেতে পারে বলে। আমি জাল তুলতে যাই দেখেছি ছেন্ডেল পাইতে জাল তুলতে গেছি আমি, যা পানিও নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার জালে পাশে পাশে কই বাইদি আছে, প্রচুর মাছ, কই মাছ চিনেন তো? সেই কই মাছ। আমি জাল রেখে বাসায় চলে এলাম, আমার বড় ভাইয়ের ডাইকে নিয়ে গেলাম, আর একটা বড় ডালি নিলাম। ডালি বুঝেন তো? সেই ঝাঁকাত করে যা এক মাথার থেকে এইভাবে ডালি তুললাম, আর ওই জাল নিয়ে আসলাম। আমি বিষয় হচ্ছে, এই ভূত নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভূত পেতনি নিয়ে কিন্তু আমি চলি। হ্যাঁ, ভূত পেতনি নিয়ে আমি চলি। কে কোথায় আছে আমি সব খবর রাখি, এবং তারা যে দাওয়াত খাইতে যায়, আমাকে দাওয়াত করে যে আমরা অমুক জায়গাতে দাওয়াত খাইতে যাব। যেমন সোড়া তোলা, ভগ্নি তোলা, তাল তোলা,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি এমন তো- ঘটনা বললেন, একটা ঘটনা। আচ্ছা, ঠিক আছে। বিষয় হচ্ছে আমি এই ইয়াতে বিলে একটা ভিটা আছে, সেখানে তারাচাঁদের ভিটে বলে একটা হ্যাঁ, হ্যাঁ। জায়গা আছে। বুঝছি। সেই তারাচাঁদের ভিটির আমি অনেক ভয়ঙ্কর জায়গা। ভয়ঙ্কর জায়গা। তো আমি ওই সন্ধ্যার সময় মাছ মারতে গেছি পাঁচা দিয়ে, আচ্ছা, পাঁচা। পাঁচা দিয়ে মাছ মারতে গেছি রাত্রে লাইট নিয়ে। তো ওখানে যাওয়ার পরে আমি অল্প পানিতে মাছ মারতেছি, মারতে 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 মাছ শুধু শুশু শুশু করে নিচ দিকে যায়। আমার খেয়াল নাই যে আমি আস্তে আস্তে মানে বেশি বেশি পানিতে যাচ্ছি কেন। তারপরে আমি যখন মাজা পানি চলে গেছি, তারপরে দেখছি যে একটা বিশাল বড় গোজাড়া, গোজার মাছ। গোজাড় মাছ। তো আমি অনুভব করলাম যে এটা গোজাড় মাছ হবে না ওই আগের ঢিকা হবে। ঢিকা একটা মাছ নাকি? না, ঢিকা মাছ না, মানে যে ধান বানে যে ঢিকা, ও আচ্ছা আচ্ছা, এইরকম এত size। এত বড় সাইজ। ঠিক আছে। হ্যাঁ, তো আমি তখন ওই দিকে যখন লাইট মারছি, তো আমার লাইটের আলো আর ওর কাছে পৌঁছতেছে না, ওর দুইটা চোখের আলো আমার চোখে লাগছে, সে বড় বড় চোখ। আচ্ছা। তাতে বুঝতে পারলাম যে এটা মাছ না, এটা হচ্ছে এক ধরনের ভূত, ভুলে যা, অন্য কিছু। অন্য কোনো কিছু হবে, মাছ না, মাছের রূপ ধরে আসে। আচ্ছা। তা আমি পার না মারি, আমি খালি বললাম যে আমি তো এখন মাজা পানি, আমার খেয়াল হয়ে গেছে যে আমি মাজা পানি চলে আসছি। আচ্ছা। আসলে পাঁচা দিয়ে মাছ মারতা আধা পানি, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো মারা যাবে না, দেখা যাবে না। তখন আমি এখন পাছন দিকে ব্যাক নিচ্ছে। ব্যাগ নিচ্ছি, কিন্তু ও যখন, আমি যখন ব্যাগ নিই তখন ও এত জোরে একটা পাক দিছে, মাছ। মাছ যে মাছের রূপ ধরে আছে, ইয়া, ভূতে মাছের রূপ ধরে আছে। ওইটা। তো ও যখন পাক দিছে তখন আমার গোটা শরীর ভিজে গেছে। তখন আমার সাথে আমার এক চাচাতো ভাই ছিল, ও বললো কি হচ্ছে রে, তুই ওখানে গে, অত দূরে খেয়েছেন না? ওই শুকিনে মাছ মারছে মানে অল্প পানিতে, আর তুই ওখানে গে। তো আমি ভুলের বশতে কিন্তু চলে আসছি, আমি কিন্তু ভয় করে ফেলেছি। তো ও আমার কাছে আস্তে আস্তে আগে যা, আমি ওর কাছে আগে আসি, দেখো আমাকে আগে নিয়ে আসছে। তো আমি ওই জিনিস দেখে আমি ওই মুহূর্তে ভয় করছিলাম। তো ওখান থেকে যখন চলে আসি, খানিক দূরে আসার পরে দেখছি একটা আলো, আগুনের দোলা আমার দিকে চলে আসতেছে। আচ্ছা। কিন্তু আমার ওই চাচাতো ভাই ও দেখতে পাচ্ছে, দেখতে পাবো চাই যে আমার মৃত্যু ছাড়া উপায় নাই, কি করি, এত বড় ভয়ঙ্কর আগুন যদি মানুষের দেহে লাগে তাহলে তো পুড়ে শেষ হয়ে যাবে, আমরা নিঃশেষ হয়ে যাবো, আমরা বাসায় ফিরতে পারবো না। তখন আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেলাম দুইজন রাত্রিবেলা। এই ভয় আমাদের দুইজনের ভিতরে কাজ করে, কি করি কি করি। আমরা এক সময় এমন একটা দুজনে হাতে হাত মিলে হাত ধরে, তখন আমরা যা হবে একসাথে। একসাথেই হবে, মরণ হলে একসাথেই হোক। তবে আগে যারা মাছ মারতো মুরব্বীরা, তারা বলতো উপর দিকে কুঁচ খাড়া করলে আল্লাহ ভয় করে, আর কুঁচ থাকতে তোরে ভয় কিসের, এরকম একটা আমার ভিতরে কথাটা জেগে উঠলো। আচ্ছা। তখন এই কুঁচ আমরা ওই আগুনকে দেখাইতে লাগলাম, ভূতেক দেখাইতে লাগলাম, আগুনের যে দোলাটা আসছে আমরা এইভাবে ধরলাম। তো ও তখন থমকে দাঁড়া গেছে যে আমি যখন ওদের কাছে যাবো তখন তো আমার কুঁচ মারবে, বিশাল আকারে। ও ভয় করে গেল, আমারে তখন একটা সাহস হয়ে গেল। এই সাহসের কারণে কিন্তু আমরা ওখান থেকে মানে বেশি মাছ না মেরে আমরা ওখান থেকে বাঁচি ফিরে এসেছি। আসলে ভূতের খবরে বলে আপনারা সাহস জোগানেন, ভয় করেন না। আর যদিও ভয় করে থাকেন তাহলে এই যে কবিরাজের বাসায় যায়েন, ডাক্তারের কাছে ফোঁড় দিয়েন না, তাহলে ভয় আরো
এঁটে যাবে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আপনার ঘটনা। এই ছিল। ধন্যবাদ আপনার ঘটনার জন্য এত রাত পর্যন্ত আসেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে মানে ওই যে ভূতেরা দাওয়াত আপনাকে জিনে দাওয়াত দেয়, তো যদি এরপরে যদি মানে সম্ভব হয় একটু আমাকে অভিনয় দেখেন, আমরা একটু আর কি মানে খুব মানে এটাই মানে কাছ থেকে আমার জীবনে অবশ্য দেখিনি, তো দেখার শখ আছে, তো একটু অবশ্যই আমাকে একটু জানেন না বিন তুমি মরবা না, মানে আমার ক্যামেরাম্যানকে বলছিলাম। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ঘটনা। তো আমি আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু এইখানে এই যে ভাই কিন্তু অনেক একজন বয়স্ক মানুষ, বা আরও আজকে একজন আসার কথা ছিল, তো উনি সঙ্গত কারণে আসতে পারেননি। তো আপনারা যদি চান এইভাবে আমি আমার গ্রামে যে সকল মুরব্বী মানে বয়স্ক মানুষ আছে, তো তাদের কাছ থেকে তাদের পুরনো ঘটনা শোনার চেষ্টা করব। তো আপনারা কি আসলে কি চাচ্ছেন যে তারা আসুক, বা হচ্ছে আমি এই মুরব্বী মানুষদের নিয়ে তাদের ঘটনাগুলো বলাই, সেটা অবশ্যই আমাকে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ঘটনা। দেখবে আগামী সপ্তাহে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যদি সম্ভব হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবসময় খুশিতেই থাকবেন।